শাহবাগ বিরোধী শক্তি সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল 2013 ও পরবর্তী কয়েক বছরে। কেননা এ সময় শাহবাগকে চ্যালেঞ্জ করে রাজপথে নামার মতো পরিস্থিতি কারোই ছিল না। হুজুগে বাঙালি এক প্রকার সমুদ্রের স্রোতের মতো মিশে গিয়েছিল শাহবাগে। যারাই যায়নি তাদের ট্যাগ দিচ্ছিল স্বাধীনতা বিরোধী হিসেবে, শিবির হিসেবে। এমন একটি অবস্থা হয়েছিল যে দেশ কি হাসিনা সরকার চালাচ্ছে নাকি ইমরান এইচ সরকার চালাচ্ছে বোঝাই ছিল তাই। কারণ সকল আইনের বিচারের ন্যারেটিভ শাহবাগে তৈরি করত ইমরান এইচ সরকার। অনলাইনে গুটি কয়েক দেশপ্রেমিক শাহবাগের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিল, কারণ দেশের সব মানুষের হাতে তখনও উন্নত ইন্টারনেট পৌঁছায়নি। সে সময় আওয়ামী প্রচারণা সেল সিপি গ্যাং এদের দাপটে টিকে থাকাই দায় ছিল। স্পেশালি কুখ্যাত সিপি গ্যাংয়ের দাপটে অনলাইনে সুস্থ পরিবেশ তো ছিলই না। প্রত্যেক দিন টিভি খুললেই দেখতে হতো সেই একই লাকি আক্তারদের মাইক হাতে হাজার হাজার মানুষের সামনে খুনের স্লোগান। কোনো একটা মিডিয়া ছিল না যারা এই শাহবাগকে কাউন্টার দেবে। অসহায়ের মতো ফ্যাল করে তাকিয়ে থেকে আর অনলাইনে সাধ্যের মধ্যে কাউন্টার দেওয়া ছাড়া কিছুই যেন করার ছিল না। এরপরও তখন রাজপথে যা একটু প্রতিরোধ করার তা করেছিল শিবিরের কিছু কর্মী। সংঘবদ্ধভাবে তারাই সেই ঘোর একাকী সময় পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল। মিছিলে গুলি করার সাহস তখন থেকেই পেয়ে যায় আওয়ামী যৌথ বাহিনী। কত কত তাজা প্রাণ পুলিশের গুলিতে নিহত হয়েছে তার কোনো হিসেব যেন নেই। কতজনকে ধরে নিয়ে গেছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, সে খবর কেই বা জানত। শেষ 2013 সালে নেমেছিল হেফাজত। বেশ বড়ভাবেই তখন তারা নেমেছিল। তবে তাদের করুণ পরিণতি আমরা দেখেছি। টুপিওয়ালারা মরলে এলিট শ্রেণীর মতো আন্তর্জাতিক চাপ আসে না, তারা বরং খুশি হয় হয়তো। সাইদি সাহেবের ফাঁসি রায়ের পর 200 মানুষ পিচ ঢালা পথে জীবন দিয়ে দিল। তার প্রতিবাদ আর কে করত? সাতক্ষীরার মতো প্রত্যন্ত অঞ্চলে বুলডোজার দিয়ে কত কত বিরোধী দলের নেতাকর্মীর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছিল। তার খবর আর কয়টা মিডিয়ার ছিল? পুরো আওয়ামী প্রশাসন, পুলিশ, মিডিয়া, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সবাই একজোট হয়ে নেমে পড়েছিল শাহবাগকে প্রাণ দিতে। এই বিশাল শক্তির সামনে আমাদের করার মতো বিশেষ কিছুই ছিল না। আমরা শুধু অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখতাম বিচারহীনতার সংস্কৃতি দেশকে ধীরে ধীরে কোথায় নিয়ে যাচ্ছে। একে একে জামাত নেতা, বিএনপি নেতারা ফাঁসির মঞ্চে মাথা উঁচু করে জীবন দিতে লাগলো। আমাদের কিছুই করার ছিল না। আমাদের হাত পা ছিল বাঁধা। কি ঘোর এক অনামিশা ছিল সে সময়। চোখের সামনে এই শাহবাগকে ব্যবহার করে ধীরে ধীরে ফ্যাসিজম কায়েম হচ্ছিল। কারো কিছু করার ছিল না। বিএনপি জামাত জোট নানা কর্মসূচি দিলেও তা যেন সফলই হচ্ছিল না। অনামিশা গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল যেন। মনে হচ্ছিল এই অনামিশা হয় 20 বছর বা 50 বছর স্থায়ী হবে। আওয়ামী গুন্ডা তাপসরা তো 100 বছরের হিসেব করে রেখেছিল। আমরাও মেনে নিয়েছিলাম নিয়তির এ পরিহাস। কিন্তু জুলাই এসে সব উলটপালট করে দিল। আল্লাহ যেন তার দেওয়া কথা রাখলেন। তিনি সীমা লঙ্ঘনকারীদের একটা লিমিট পর্যন্ত সময় যেতে দেন, তারপর পাকড়াও করেন। 12 বছরের মাথায় তিনি আওয়ামী মাফিয়াদের পাকড়াও করলেন। যুদ্ধের মোড় একদম ঘুরে গেল। সেই 2013-তে সারা দেশ ছিল শাহবাগমুখী, ফ্যাব্রিকেটেড। আর 2025-এ এসে সারা দেশ হয়ে দাঁড়ালো তীব্র শাহবাগ বিরোধী। লাকি আক্তারদের সামান্য উপস্থিতি দেখেই সবাই দলমত পার্থক্য ভুলে রাতের 2টা বাজেও রাজপথে দাঁড়িয়ে গেল। যে 2013 সালে কেউ শাহবাগের বিরুদ্ধে কিছু বলতে সাহস পেত না, 2025-এ এসে আজ শাহবাগের পক্ষে বলার মতো কোনো লোকই নেই, শুধু কিছু পচে যাওয়া বাম ছাড়া। 2013-তে তাদের মিডিয়া ছিল, 2025-এ হয়তো মিডিয়া পুরোপুরি আমাদের নেই, কিন্তু আমাদের এখন আর এসবের দরকার হয় না। সত্যের বৈশিষ্ট্য এমন যে তা প্রকাশ হবেই। তার জন্য পেইড মিডিয়ার দরকার হয় না। আমাদের পক্ষে হাজার হাজার মজলুম শহীদের আছেন, হাজার হাজার আহত ভাই বোনরা আছেন। তাদের চেপে রাখা কষ্টের বিনিময়ে যুদ্ধ আজ 180 ডিগ্রি ঘুরে গেছে। এই অলৌকিক শক্তি আমরা চোখে দেখি না, কেবল অনুভব করতে পারি। বাতাসকে যেমন আমরা অনুভব করি। আমরা ধৈর্য ধারণকারীদের দলে ছিলাম, তাই আল্লাহ আমাদের জন্য যুদ্ধ সহজ করে দিলেন। এমন এক কৌশলে হলো যার ব্যাখ্যা কারো পক্ষে সঠিকভাবে দেওয়া সম্ভব নয়, কখনোই নয়। ইনকিলাব জিন্দাবাদ।